আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বেচটা হচ্ছে বেচ 6 এর ২ নম্বর ক্লাস এটি। তো এই ক্লাসটা গতকাল আমরা করতে চেয়েছিলাম। নেট প্রবলেমের কারণে করতে পারি নাই। এটা কেটে গিয়েছিল। আচ্ছা। আজকে আমরা এই ক্লাসে আমি ১ম এ একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের জন্য। যারা অলরেডি পেজ থেকে জয়েন করেছেন আমাকে একটু জানাবেন ঠিকঠাক আছে কিনা। আর যারা গ্রুপে আছেন তাদের জন্য আমি একটু শেয়ার করে দিচ্ছি পেজ 6 ক্লাস 2। আচ্ছা, তাহলে অলরেডি আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। যারা আছেন গ্রুপে জয়েন করবেন। আমরা আমাদের ফোল্ডারটা চলে যাব। এটা হচ্ছে আমাদের পেজ 6 এর ফোল্ডার। কোথায় আছে? আচ্ছা, এটা বাইরে। এই যে HTML পেজ 6, এটাতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি ক্লাস 2 নামের একটা ক্লাস আমরা রেডি করেছিলাম গতকাল, বাট এটা আমরা করতে পারি নাই। হ্যাঁ, তো অলরেডি আমি অর্ধেক করেছি, এর মধ্যে এটা কেটে গেছে। HTML ক্লাস 2 এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, মৌলিক স্ট্রাকচার। ডক্টর HTML এটা হচ্ছে ডিক্লারেশন HTML 5 এরপরে HTML হেড, বডি, হেডের মধ্যে টাইটেল। এটা হচ্ছে আমাদের মৌলিক স্ট্রাকচার। হ্যাঁ, তো এই স্ট্রাকচারটা আমরা গত ক্লাসে রেডি করেছিলাম। আমি যদি আর একটু রিভিশন দিয়ে আপনাদেরকে যদি বলি গত ক্লাসের বিষয়গুলো, যারা ক্লাসে ছিলেন না এরপরও আগের ক্লাসের লিঙ্কটা থাকবে গ্রুপে, এটা দেখে আসবেন। তাও বলছি, আমরা যেটা করেছিলাম একটা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্ট নিয়েছি, এটাকে আমরা রিনেম করেছি। হ্যাঁ, রিনেম করার পরে সাথে আমরা যেটা করেছি, রিনেমের সাথে ডান দিকে ডট টিএক্সটি কে চেঞ্জ করে আমরা এইচটিএমএল করে দিয়েছি। হ্যাঁ, এই যে এইচটিএমএল করে দেওয়া, এটা যদি মানে এক্সটেনশনের পরে যেটা আছে সেটা যদি শু না করে আমার কম্পিউটারে, তাহলে আপনাকে ভিউতে গিয়ে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন একটা মার্ক করে নিতে হবে, তাহলে এটা আসবে। হ্যাঁ, ডটের পরের যে এক্সটেনশন এটা দেখা যাবে। এটা দিস কম্পিউটারে গিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, এই জায়গা থেকে করতে পারেন। তো যদি এরপরও সমস্যা হয় গ্রুপে একটু জানাবেন আমাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে এই ফাইলটা রেডি হওয়ার পরে আমরা এই ফাইলকে আমরা কি করব, এভাবে ব্রাউজারে ওপেন করব। হ্যাঁ, ব্রাউজারের আইকন গুলো চেঞ্জ করার জন্য বলেছেন রাইট বাটন ক্লিক করে আপনার প্রপার্টিসে গিয়ে যে চেঞ্জে গেলে আপনার অন্যান্য ব্রাউজার গুলো দেখতে পাবেন, সেখানে ক্লিক করে ওকে দিলে সেটা আইকন চেঞ্জ হয়ে যাবে। যে আইকনটা শো করবে সেই ব্রাউজারে এটা ওপেন হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা কথা বলেছিলাম এডিটরের বিষয়ে। এডিটরটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা আপনার গুগল সার্চ করে এটা ইনস্টল করবেন। সিম্পলি ইনস্টলটা দেখিয়েছিলাম আগের ক্লাসে, অবশ্যই দেখবেন। তারপরে এটা হয়ে গেলে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যে ক্লাস আমরা যে ক্লাস জিরো ক্লাস 0.html, এটা আমরা গত ক্লাসে এটা রেডি করেছিলাম, বাট ক্লাসটা পূর্ণাঙ্গ করতে পারিনি। আচ্ছা, এটাকে আমরা তাহলে এইভাবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে একই সাথে আমরা এটাকে ব্রাউজারে ওপেন করবো। এভাবে হ্যাঁ, ব্রাউজারে ওপেন করবো। তখন আমরা এখানে দেখতে পাবো যে এটা একটা ব্রাউজারে আসছে, যেহেতু একটা ওয়েব পেজ এটা অলরেডি রেডি হয়েছে। তো আমরা এই এডিটরের মধ্যে আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম টাইটেলের মধ্যে যেটা লিখেছি সেটা শো হয়েছে কোথায়, এই যে এখানে উপরে টাইটেল বারে। ঠিক আছে, নিচের অংশটাকে আমরা বলি যে এটা বডি, এটা হচ্ছে বডি। এই বডির ভিতর কিছু লিখলেই সেখানে শো হবে। আমরা অলরেডি গত ক্লাসে দেখিয়েছি সেটা। তো আজকে ধরেন এখানে আমরা বেশ কিছু কোড শিখবো। ধরেন প্রথমে হচ্ছে আমরা বি ট্যাগটা দেখেছিলাম গত ক্লাসে, এভাবে 4টা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, তারপর একটা বি দিবেন, দ্বিতীয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কি হবে, স্ল্যাশ হয়ে বি দিবেন, তাহলে এটা ওপেনিং এবং ক্লোজিং হবে। ক্লোজিং হওয়ার পরে আপনি এখানে যেটা করবেন, বি এর মাঝখানে ধরুন আমরা একটা লিখবো W3 স্কুল, W3 প্রোগ্রামিং স্কুল, প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। আচ্ছা, সেভ দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তারপর আমরা ব্রাউজারে গিয়ে কি করব, রিলোড দিব। এটা ভাবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা চলে আসছে। এখন আমরা যদি এই জায়গায় কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে নিচে একটা লাইন হুবহু কপি হবে। হ্যাঁ, এই বি কে আমরা চাইলে আরেকটা ট্যাগ দিয়ে কাজ করতে পারি, স্ট্রং। এই স্ট্রং ট্যাগটা যেরকম, এই STRONG,
এখানে ক্লুজ বি এর জায়গায় স্ট্রং করতে হবে, STRONG স্ট্রং, ঠিক আছে। এগুলো একটু ছোট করি, হ্যাঁ। এখানে স্ট্রং ট্যাগের মধ্যে যেটা লিখবেন সেটাও বি এর মতো কাজ করে। আমি যদি এখানে সেভ করে যদি রিলোড দিই বা রিফ্রেশ দিই, দেখবেন যেটা আসছে এই এতটুকটা হচ্ছে বি এর মধ্যে আসছে। আর এরপরে এরপরে এইখান থেকে এটা হচ্ছে কি স্ট্রং এর মধ্যে, দুটো একই। এখানে একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু এখানে নিচে নিচে লিখেছি না, নিচে নিচে লিখেছি এডিটরে, বাট ব্রাউজারের মধ্যে কিন্তু এটা নিচে নিচে নাই। হ্যাঁ, ব্রাউজারে কিন্তু পাশে চলে আসছে। কারণটা হচ্ছে ব্রাউজার আসলে এটা বুঝে না, ব্রাউজার ট্যাগ গুলো ছাড়া কোড ছাড়া কিছুই বুঝে না। আমি যদি এখানে নিচে লিখেছি কিন্তু ব্রাউজার বুঝতেছে না, এমনি স্পেস কাউন্ট করে না। হ্যাঁ, ব্রেকটা তাহলে ব্রেকের জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে। তার আগে ধরেন আমি একটা এখানে বলি, সেটা হচ্ছে আমরা দু ধরনের ট্যাগ নিয়ে কাজ করবো প্রাথমিকভাবে। এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, হ্যাঁ, আর একটা হচ্ছে এমটি, এমটি ট্যাগ। দু ধরনের ট্যাগ আছে এখানে। কন্টেইনার ট্যাগ কোনগুলো? কন্টেইনার ট্যাগ হচ্ছে এই যে আমরা এইচটিএমএল, হেড, টাইটেল যে দুটো দুটো ট্যাগ দেখতে পাচ্ছি, স্ট্রং, বি, অলরেডি যে ট্যাগ গুলো লিখেছি সবগুলো কন্টেইনার ট্যাগ। কন্টেইনার মানে হচ্ছে কন্টেন্ট থাকবে, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, তার মাঝখানে একটা কন্টেন্ট থাকবে, এই যে লেখা থাকবে, বা এখানে আরো কিছু ট্যাগ থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, মানে ট্যাগের মাঝখানে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে এই যে কন্টেইনার ট্যাগের একটা ওপেনিং ট্যাগ আছে, আবার একটা কি আছে, ক্লোজিং ট্যাগ আছে। হ্যাঁ, আর এমটি ট্যাগ কোনটা? এমটি ট্যাগ হচ্ছে জাস্ট একটাই ট্যাগ, সেই ট্যাগটার ওপেনিং এবং ক্লোজিং নাই, একটাই ট্যাগ। যেমন এরকম একটা ট্যাগ আছে, ধরেন বিআর, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, এরপরে লিখবেন বিআর, ঠিক আছে। এখন এই বিআরটা একটা এমটি ট্যাগ, বাট বিআরটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো হবে। এই যে ক্লোজিং এ একটা স্ল্যাশ আছে, স্ল্যাশটা এখানে থাকবে, বাট স্ল্যাশটা যদি এখানে ক্লোজিং এর মতো দেন তাহলে এটা হবে না। এই স্ল্যাশটা দিতে হবে পরে। হ্যাঁ, পরে মানে লাস্ট অ্যাঙ্গেলের আগে, দেখবেন যে কালারটা এসে গেছে। তার মানে এটা হচ্ছে এমটি ট্যাগ, একটাই ট্যাগ। আপনি যদি এখানে যদি এই জায়গায় যদি এই ট্যাগটা না দেন, ধরেন টাইটেল আমি এটা কেটে দিলাম, এখন দেখবেন যে এখানে কালারটা নাই, ক্লোজিং এর কালারটা আছে নাই, বাট এটা ওপেনিং ট্যাগ ছাড়া ক্লোজিং এর কালার হবে না, ক্লোজিং ছাড়া ওপেনিং এর কালারটা আসবে না। কিন্তু এখানে একটার মধ্যে কালার চলে আসছে, তার মানে এটা এমটি ট্যাগ, একটাই ট্যাগ, দেখতে ক্লোজিং ট্যাগের মতো, বাট স্ল্যাশটা হচ্ছে পরে। এবং এই ট্যাগগুলো এই টেবিলের মধ্যে সর্বোচ্চ 8-10টা থাকবে, এর বেশি না। আর আর সবগুলো হচ্ছে বাকি 128 থেকে 30টা ট্যাগ থাকবে, যেগুলো কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাস কি ঠিকঠাক চলতেছে? যারা জয়েন করেছেন একটু বলবেন, কেউ জয়েন করে থাকলে আমাদের ক্লাসটা মানে কথা শোনা যাচ্ছে কিনা, হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাই রাখবেন আমাকে। আচ্ছা, তাহলে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ অলরেডি দুটো ট্যাগ আমরা দেখেছি। কন্টেইনার হচ্ছে এগুলো যেগুলো ওপেনিং ক্লোজিং আছে, এমটি ট্যাগ মানে একটাই ট্যাগ। তো এই এমটি ট্যাগটার কাজ কি? এটা এক এক ধরনের কাজ আছে, এক একটা কাজের ট্যাগের। এখানে যদি এই এমটি ট্যাগটা আমি কিন্তু একে কাট করে নিয়ে এই যে ট্যাগটা বি ট্যাগ যেটা দিয়েছি এটার শেষের দিকে এটা বসে দিব, লাইনের শেষে। হ্যাঁ, এখন যদি আমি ব্রাউজারে এসে রিলোড দিই, দেখতে পাবেন যে এই জিনিসগুলো আমি একটু কেটে দিই। এক্সট্রা কিছু লিখলে সেটা কিন্তু দেখা যায় এখানে, ব্রাউজারে দেখা যাবে, সেজন্য একটু বাদ দিবেন। আচ্ছা, তাহলে দেখবেন যে এখন নিচে নিচে চলে আসছে, কারণটা হচ্ছে এখানে কি এই যে লাইনের শেষে কি দিয়েছি, বিআর ট্যাগ দিয়েছি। হ্যাঁ, বিআর ট্যাগ, এই বিআর ট্যাগটা চাইলে আপনি এই একই লাইনের এটার সাথেও দিতে পারেন। এখন দেখবেন আমি এটা পাশে দিয়েছি, এটা কিন্তু এইভাবে নিচে চলে আসছে। আপনাদের চাইলে হয়তো এটা ডান দিকে চলে যেতে পারে। আমি যদি এই জিনিসটা দেখাই একটু, দেখবেন এডিটরের মধ্যে ভিউতে যাবেন, এডিটরে যে এডিটরে আছে এটাতে ভিউতে যাবেন, যাওয়ার পরে এখানে ওয়ার্ড র্যাপ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটা যদি ক্লিক না থাকে কি হয় দেখবেন, এই যে স্ক্রোল বার আছে, স্ক্রোল বার দিয়ে আপনাকে এভাবে এদিকে টানতে হবে, মানে এটা ডান দিকে লাইনটা শেষ না হলে ডান দিকে অনেক ভিতরে চলে যাবে। তো ওয়ার্ড র্যাপে যদি ক্লিক করে রাখেন তাহলে কি হবে, একই লাইনে নিচে চলে আসবে, মানে উইন্ডোটা যতটুকু দেখা যাবে এর মধ্যে আপনার লাইনগুলো শো করবে, ঠিক আছে। এই যে বিয়ারটা কিন্তু স্ট্রং এ একই লাইনে আছে। কিভাবে বুঝবেন? এই যে কালার যেটা ব্লক করা যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে যে দুটো লাইন এখানে কি হয়েছে, ব্লক হয়েছে। এই যে এটা দেখে আপনি বুঝতে পারবেন একই লাইনে আছে। হ্যাঁ, এই যেমন এটা এটা কিন্তু এক লাইনে আছে, এটা কিন্তু বিয়ারটা সহ একই লাইনে আছে। তার মানে এটা এভাবে নিচে শুরু করবে, ওয়ার্ড ট্যাবটা দিবেন। আচ্ছা, তাইলে এখানে স্ট্রং ট্যাগ বিয়ার ট্যাগের একই কাজ দেখেছি আমরা। এবারে এখানে আমরা যেটা করব, এই জায়গা থেকে দুটোকে কপি করে এখানে দিব। আমি একটু সহজের জন্য, আপনারা কপি করবেন না, একটু লিখবেন এটা। এখানে যদি আমি আই ট্যাগ দিই, আই কে ক্লোজ করব, ঠিক আছে, আই কে ক্লোজ করব। তাইলে এখন দেখবেন যে এটা ধরেন বাদ দিই আমরা, এটা আই কে ক্লোজ করেছি, আই ট্যাগ, এটা আই ট্যাগ। এখানে আমি রিলোড দিই, দেখবেন যেটা এভাবে আসছে, আই মানে ইটালিক, ঠিক আছে, একটু বাঁকা হয়ে আসছে। এই আই ট্যাগের কাজটা
আমরা এটাকে কার্সর রেখে এই লাইনে কন্ট্রোল ডি প্রেস করলে নিচে আরেকটা আসবে লাইন, ইএম দিব। ইএম ইএম এর কাজও একই। হ্যাঁ, পাশে বিআরটা আছে, এটা হচ্ছে পরের লাইনকে নিচে নামা, নিচের লাইনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ইএম এর কাজ কি দেখেন, আমি যদি রিলোড দিই দেখতে পাবেন যে ইএম এবং আই এর কাজ একই। এবার আমি এখান থেকে ধরেন একটা ট্যাগকে কপি করে একটু নিচে নামাই, এটা ধরেন এভাবে। এখানে কিন্তু আপনি একাধিক স্পেস দিলেও সেটা কম্পিউটারে ব্রাউজারে কিন্তু বুঝবে না, এগুলো সাথে সাথে নিয়ে আসবে। আপনি যদি বিআর কে বাড়াই দেন তখন কিন্তু স্পেস বাড়বে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এখানে যদি আমি ইউ ট্যাগ দিই, ইউ ইউ ট্যাগ দিলে দেখবো যে এটা হচ্ছে আন্ডারলাইন হয়ে গেছে ইউ ট্যাগটা, এই যে। হ্যাঁ, এটা আন্ডারলাইন হয়ে গেছে। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা। এই একই কাজটা, ইউর কাজটা কিন্তু আমরা চাইলে আইএনএস দিয়ে করতে পারি। আইএনএস, হ্যাঁ, আইএনএস, আইএনএস। হ্যাঁ, এই আইএনএস এর কাজ হচ্ছে কি কি করা, একইভাবে আন্ডারলাইন করা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি দুটো। তাইলে এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি একটু এখানে কপি করে এটা নিচে নামাই। এখানে আমরা এখানে ডেল দেব, ডিইএল, ডেল, ডিইএল। এই ডেল কে ওপেনিং, ডেল কে ক্লোজিং। আমি জাস্ট স্ট্রাকচারটা রাখার জন্য কিন্তু এই কাজটা লিখতেছি না, আপনারা বারবার এগুলো লিখে লিখে করবেন। ঠিক আছে, ডেল ট্যাগ। এই ডেল ট্যাগের কাজ কি দেখবেন, রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এটা লেখার মাঝ বরাবর কাটা আসছে। হ্যাঁ, তাহলে একই কাজটা কোথায় করা যায়, এটা একই কাজটা এভাবে এস দিয়ে করা যায়, জাস্ট এস ট্যাগ। হ্যাঁ, এস, এখানে এস কে জাস্ট ক্লোজ করবেন। হ্যাঁ, এস ওপেনিং, এস ক্লোজিং। এর মাঝখানে আপনি এইভাবে লিখবেন জিনিসগুলো। ঠিক আছে, তাহলে হাত ক্লিয়ার হবে। তাহলে অ্যাজটেক হবে। অ্যাজটেকের মধ্যে আমরা কি করব, এখন দেখবেন যে এই যে ডেল টেক যেরকম, অ্যাজটেকও কিন্তু কি একই রকম। ক্লাস কি ঠিকঠাক চলছে? কেউ তো কিছু বলছে না। আচ্ছা, তাহলে এই অ্যাজটেক একই। এখন যদি আমি এই জিনিসটা আর একটু দেখি, স্ট্রাইক নামে একটা ট্যাগ আছে, স্ট্রাইক, এস টি আর আই আর আই কে, স্ট্রাইক। স্ট্রাইক কে ক্লোজ করতে হবে। এই স্ট্রাইক ট্যাগ, এই স্ট্রাইক ট্যাগটাও কি একই কাজ। হ্যাঁ, এটা দেখবেন যে লেখার মাঝ বরাবর কাটা। এটা কিন্তু পাশ থেকে চলে আসছে, কারণ হচ্ছে এই যে উপরের লাইন আমরা বিআরটা দিয়ে দেই। তাহলে এখানে যদি আমি একটা বিআর দিয়ে দিব, বিআর স্ল্যাশ, হ্যাঁ, এখানে কিন্তু স্ল্যাশটা পরে হয়। এটা দিয়ে দিলে দেখবেন যে পরের লাইনটা নিচে নেমে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাইলে আমরা অলরেডি বেশ কিছু ট্যাগ অলরেডি দেখছি। এখন একটা ট্যাগ আছে, ধরেন এই যে লেখাগুলো, একটা সেন্টার ট্যাগ আছে। আমি যদি এখানে ধরি একটা সেন্টার ট্যাগ লিখি, CENTER, সেন্টার, সেন্টার। এটাকে ক্লোজ করবো, CENTER। ঠিক আছে, TER দিবেন, TRE না, TER, এটা দিতে হবে। এই সেন্টারের মধ্যে যদি আমি কিছু একটা লিখি, এখান থেকে কপি করে এটা এখানে আনলাম, এই সেন্টার ট্যাগ। হ্যাঁ, এগুলো কিন্তু নিচের লাইনে নেমে গেছে, এটা ওই যে ওয়ার্ড র্যাপ দিয়েছি সেজন্য। এটা কিন্তু এখানে এরকম পাশাপাশি না, এটা কিন্তু এদিকে শেষের টাইম এরা আসছে। এগুলো জিনিসগুলো আমি প্রথমে যারা একেবারে জিরো লেভেল তাদের জন্য বলতেছি। হ্যাঁ, খেয়াল রাখবেন। একটু আমি এইভাবে করে দিয়েছি, সমস্যা নাই। তাহলে এই জিনিসগুলো দেখবেন যে এটা সেন্টারের কাজ কি, আমি যদি রিলোড দিই দেখবেন যে এটা ঠিক মাঝখানে আসছে। আমি এটা নিচে জায়গাটা নাই, নিচে জায়গা করার জন্য আমি এই যে একটা বিআর নিয়ে এখান থেকে বিআর কি করে স্পেস বাড়াই। ঠিক আছে, আমি জাস্ট বোর্ডই আছে না, বোর্ডের উপরে করে বিআর দিব, কয়েকটা দিব। হ্যাঁ, যতগুলো বিআর দিব ততগুলো স্পেস, ততগুলো লাইন কি হবে, স্পেস হবে। আমি যদি রিলোড দিই দেখবেন যে নিচে অনেক জায়গা ফাঁকা হয়েছে। হ্যাঁ, এটা বিআর এর কারণে হয়েছে। তাহলে এখন আমি এটা কি সেন্টারের মধ্যে দিয়েছি, সেন্টার ট্যাগ। ঠিক আছে, এই সেন্টার ট্যাগটা এবার এগুলো একটু নিচে নামায় রাখি। তাহলে দেখবেন যে এখানে আমরা আরো কিছু ট্যাগ ধরি। ধরেন একটা স্প্যান ট্যাগ আছে, তেমন কোনো কাজ নেই এই স্প্যান ট্যাগের। এটা এভাবে দিবেন, স্প্যান ট্যাগ। এই স্প্যান, SPAN, এটাকে ক্লোজ করবেন, স্প্যান। হ্যাঁ, স্প্যান, স্প্যানের মধ্যে যদি কিছু লিখেন এটা নরমালি শো করবে। নরমালি আমরা অনেক সময় এই ট্যাগটা আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কাজে, ক্লাস ইউজ করার জন্য। এগুলো আমরা পরে দেখবো। এটা জাস্ট নরমালি আসছে। হ্যাঁ, নরমালি একটা লেখা শুরু করার জন্য স্প্যান ট্যাগ ইউজ করতে হয়। তারপরে হচ্ছে ধরেন আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। ধরেন এই যে H2O, আমরা অনেক সময় দেখি না যে H2O, এটা হচ্ছে আমাদের পানির সঙ্গে আমরা জানি এই টুটা কোথায় থাকে, নিচে থাকে। বাট আমরা যদি H2টা এভাবে লিখি, ট্যাগ ছাড়া কিন্তু আমরা কিছু লিখবো না। তো সেজন্য আমরা যেটা করবো, H2 কে আমরা এই স্প্যান ট্যাগের মধ্যে লিখি। ধরেন নরমালি কোনো কাজ হবে না, নরমালি এটা দেখাবে, H2টা দেখাচ্ছে। ঠিক আছে, এখন 2 কে আমরা কোথায় করবো, নিচে নামাবো। নিচে নামানোর জন্য যেটা করতে হবে, এই 2টা বাদ দিব, এখান থেকে 2 এর বাদ দিয়ে H এর পরে একটা ট্যাগ লিখবো।
মানে এটা এখানে হবে যে নিচে নামানোর জন্য যেটা হয় এসইউবি, সাবস্ক্রিপশন পাওয়ার বলে নিচেরটাকে, এটাকে ক্লোজ করবো, এসইউবি কে ক্লোজ করব। এই এসইউবি এর মাঝখানে আমরা টুটা দিব। তার মানে এসইউবি এর মাঝখানে যেটা থাকবে সেটা আগের অক্ষরের নিচে চলে যাবে। আগের অক্ষর কি? এইচ। হ্যাঁ, আমি যদি এখন এখানে রিলোড দিই, এতটা হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে আসছিল, এই যে টুটা নিচে নেমে গেছে। হ্যাঁ, এটা দেখতে পেয়েছেন। এখন যদি টুটা উপরে তুলতে যাই, তাহলে অনেক সময় এরকম উপরে আমরা থাকে যে প্লাস, স্কোয়ার, কিউব, এগুলো উপরে থাকে। তো তখন কি করবেন, এখানে আমরা যে আরেকটা লাইনকে কি করি, জাস্ট এখানে আরেকটা লাইনকে আমরা কপি করি। সেখানে আমরা ধরেন এই টুকে উপরে তুলবো, ধরেন এটাকে প্লাস দিলাম, প্লাস। ঠিক আছে, আয়ন হিসেবে অনেক সময় প্লাসটা এইচ এর উপরে থাকে, এরকম একটা সংকেত থাকে। এই বি কে জাস্ট পি করে দিবেন, এসইউপি। কারণটা হচ্ছে এটা হচ্ছে সুপার, উপরে থাকলে সুপারস্ক্রিপশন বলে আর নিচে থাকলে সাবস্ক্রিপশন বলে। তো এই জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট থেকে এসইউপি আর সাবস্ক্রিপশন থেকে এসইউবি। এসইউবি হলে নিচে নামবে, এসইউপি হলে উপরে উঠবে। ঠিক আছে, আমরা এখন কিন্তু এই যে এইচ এর মাথায় উঠে যাবে প্লাসটা। আমরা যদি এখন দেখি, এই যে এটা এইচ এর মাথায় উঠে গেছে, এগুলো পাশাপাশি বসছে। আমরা এখানে একটা বিআর ক্রিয়েট করে দিতে পারি মাঝখানে। ঠিক আছে, একটা বিআর স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেল দিব, এখানে একটা বিআর দিয়ে দিয়েছি। তাহলে এটা এখন কি হবে, নিচে নেমে যাবে। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু ট্যাগ দেখেছি। আরেকটা ট্যাগ দেখবো আমরা, হিডিং এর এবং প্যারা ট্যাগ দেখবো। ধরেন কোন একটা জিনিসের হিডিং লিখতে হয় মাঝ বরাবর একটা মোটা আকারে। হ্যাঁ, তাহলে আমরা এর জন্য এইচ ওয়ান, H1 দিব ফার্স্টে। এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন 4টা, এভাবে একটু বেশি এটা উপরে গেছে। হ্যাঁ, H1, H1, H1 কে ক্লোজ করবেন। হ্যাঁ, এর মাঝখানে যদি আমি এখান থেকে ধরেন এই লাইনটা ধরেন আমি এখানে কপি করে H1 এর মাঝখানে দিয়ে দিয়েছি। H1, এই H1 এর মাঝখানে যেটা লিখবেন, হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং ওপেনিং এগুলো কিন্তু খেয়াল রাখবেন, নাহলে কাজ করবে না। এখন দেখবেন যে এটা কিন্তু একটু বেশি জুমে আছে, সেজন্য। হ্যাঁ, আমি জুমটা একটু কমাই। এই যে জুমটা এখন 100%-এ আছে। এটা, এগুলো নরমালি ভাবে দেখাচ্ছে। এই যে দেখেন 100%-এ থাকা অবস্থায় অন্যান্য লেখাগুলো কত ছোট, বাট এটা কত বড়। যেটা H1 এর মধ্যে দিয়েছি। ঠিক আছে, আপনি যদি মাঝখানে আনতে চান তাহলে এটা সেন্টার ট্যাগ ইউজ করবেন। এই যে এখানে সেন্টারের মাঝখানে চলে আসছিল উপরে, তো এখানে দুনো পাশে যদি সেন্টার দিয়ে দেন ঠিক মাঝখানে আসবে। হ্যাঁ, হিডিং এর জন্য যেমন আমি যদি এখানে যদি সেন্টারটা দিয়ে দিই, এখানে একটা ট্যাগের সাথে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারে। মানে একটা ট্যাগ অন্য আরেকটা ট্যাগের মধ্যে ভিতরে হইতে পারবে, সমস্যা নেই। যেমন এখানে যদি আমি সেন্টার ট্যাগকে ক্লোজ করি, এই এইটা H1টা সহ, পুরো H1 সহ আমরা কি করব, এখানে সেন্টারের মাঝখানে নেব। এটা সেন্টারের মাঝখানে H1টা আছে। ঠিক আছে, এখন দেখবেন যে এটা কি হবে, ঠিক মাঝখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যদি দেখেন এটা হচ্ছে হিডিং। হ্যাঁ, এই হিডিংটা সেন্টারটাকে আমরা এখানে মাঝখানে আনার দরকার না, আমি জাস্ট দেখিয়েছি কাজটা। এটা আমরা একটু পাশে রাখি, অনেকে আবার একটু ভেজাল লাগবে এটা আপাতত। তাহলে এই হিডিংটার মধ্যে কতগুলো ফন্টের সাইজ আছে, এখানে আমি 6টা করবো এভাবে, 1 2 3 4 5 6টা। এখানে আপনি 2 দিতে পারেন, 2 কে ক্লোজ করবেন। ঠিক আছে, এখানে 3 দিতে পারেন, 3 কে ক্লোজ করবেন। তারপরে H4 দিতে পারেন, 4 কে ক্লোজ করবেন। এরপর হচ্ছে H5 দিবেন, 5 কে ক্লোজ করবেন। 6 দিতে পারেন, 6 কে ক্লোজ করবেন। অর্থাৎ এই যে দেখবেন এটা এখানে একটা 1, এদিকে 2 দিতে হবে না, কিন্তু 2 2 1 1 3 3 এভাবে নিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ট্যাগ গুলো H1 2 3 4 5 6 এভাবে 6টা ট্যাগ আছে। আমি যখন এখানে যদি রিলোড দিই দেখতে পাবেন যে এগুলো আস্তে আস্তে ছোট হয়ে নিচে আসছে, বাট নিচেরটাও কিন্তু এক ধরনের একটা হিডিং। এই যে একেবারে ছোট্ট হিডিং। ঠিক আছে, ছোট সাইজের হিডিং। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে H2 H3 এগুলো আমরা ইউজ করি হিডিং এর জন্য। বেশি বড় হেডিং লাগলে তখন আপনার H1 করতে হবে। আচ্ছা, তাইলে আমরা হিডিং অলরেডি দেখে গেছি। এখন হিডিং এর পরে চাইলে আমরা প্যারাগ্রাফ লিখি না, প্যারাগ্রাফ লিখে ধরেন একটা আপনি একটা প্যারাগ্রাফের নাম দিবেন, সেটা কিন্তু H1 দেওয়া 2 এর মধ্যে দিবেন। আর একটা প্যারাগ্রাফ লিখবেন, কতগুলো প্যারা থাকবে, কতগুলো প্যারা, সবগুলো পি ট্যাগ দিয়ে আমরা লিখবো, সবগুলো পি ট্যাগ দিয়ে। এখানে ধরেন পি, পি কে ক্লোজ করবেন, স্ল্যাশ দিয়ে পি। ঠিক আছে, এখন এখানে যদি আমি ধরেন একটা প্যারার জন্য ধরেন একটা এই জিনিসটাকে আমি জাস্ট কপি করে দিলেও একটা প্যারার মতো হয়ে যাবে। আমি যদি এটা দিই, আমার এখানে লরেমের এটা নাই, সেজন্য লরেমটা আসবে না। আমি কতগুলো জাস্ট কপি করে করে দিচ্ছি। হ্যাঁ, পি এর মধ্যে।
আচ্ছা, তাহলে দেখবেন যে আমি অনেকগুলো কপি করে দিয়েছি এটা। এই পি এর মধ্যে যা লিখেছি সবটা একটা প্যারা হিসেবে শুরু করবে। হ্যাঁ, এই যে প্যারা, এটা একটা প্যারা ধরেন। হ্যাঁ, আর এগুলো হচ্ছে হিডিং। তাহলে এভাবে করে আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারি। আমরা আজকে দেখবেন যে বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, এগুলো মোটা হওয়ার জন্য আই ট্যাগ, হ্যাঁ, এগুলো ইএম ট্যাগ হচ্ছে ইটালিক বা বাঁকা হওয়ার জন্য, ইউ ট্যাগ বা আইএনএস হচ্ছে আন্ডারলাইনের জন্য, ডেল, এস, স্ট্রাইক এগুলো হচ্ছে লেখার মাঝ বরাবর কাটার জন্য, সেন্টার হচ্ছে মাঝ বরাবর শো করানোর জন্য। এরপরে সাবস্ক্রিপশন হচ্ছে এস ইউ বি, এস ইউ পি, এগুলো হচ্ছে উপরে এবং নিচে তোলার জন্য। এরপরে H1 থেকে 6 পর্যন্ত এগুলো হচ্ছে হিডিং ট্যাগ। এরপরে হচ্ছে প্যারা ট্যাগ। এই ট্যাগ গুলো আজকে আমরা কভার করেছি। তো এটা আসলে আমাদের মাত্র দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, একটু প্র্যাকটিস করতে হবে এবং সাথে থাকতে হবে। আর রেগুলার যে ক্লাসগুলো আছে এগুলো আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই প্রত্যেকটা ক্লাস মানে রেগুলার প্র্যাকটিস করে শেষ করে ফেলবেন। হ্যাঁ, ক্লাসগুলো জমিয়ে রাখবেন না। ক্লাস জমে রাখলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। হ্যাঁ, অনেকেই কিন্তু শখ করে কিন্তু আমাদের এই গ্রুপে আসে, অনেকেই বিভিন্ন জায়গা থেকে হয়তো তারা জয়েন করে, কিন্তু দেখা যায় তারা হয়তো বুঝেও পারেও, বাট একটা বা দুইটা তিনটা যখন ক্লাস জমায় রাখে তখন তাদের আর প্র্যাকটিস করতে মনে হয় না। মনে না হলে পরে করব বা এইভাবে থেকে যায়। তো অনেক সময় দেখা যায় তারা গ্রুপে আছে বাট কোনো কাজে শিখতে পারে না, কিন্তু তাদের সাথে দেখা যাবে যে অনেকে গ্রুপে থেকে অনেক ধরনের কাজ শিখে ফেলেছে। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে আবার ফ্রিল্যান্সিং কথাটা শুনে এখানে আসে, যে দেখা যায় যে এখানে আসলে ইনকামের পথটা মানে মানে হুট করে যে শুরু হয় না। তখন দেখা যায় মানে অনেকে কি করে যায়, এগুলো না শিখে চলে যায়। একটা জিনিস বুঝতে হবে আপনাকে, এটা একটা স্কিল। হ্যাঁ, এটা কিন্তু ইনকাম না। আপনি ইনকাম শিখতেছেন না, স্কিলড হচ্ছেন। আপনার যদি স্কিল থাকে তাহলে কিন্তু আপনার ইনকামের জন্য আপনার বসে থাকতে হবে না, আপনি যে কোনো জায়গা থেকে ইনকামটা তুলে আনতে পারবেন। হ্যাঁ, তো আপনার প্রথমে স্কিলটা লাগবে, কোনো একটা স্কিল আপনার অর্জন করতে হবে। তো এবং স্কিলটা হইতে হবে ডিমান্ডেবল এবং লাস্টিং, লং লাস্টিং একটা স্কিল হইতে হবে। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে বিভিন্ন ধরনের অনেক ধরনের যে কি যে বলে মানে ফ্রিল্যান্সিং গুলোতে অনেক ধরনের কিছু কোর্স আছে, এই যে বিভিন্ন ধরনের এদিক সেদিক করে টাকা পয়সা কিছু নেওয়া যায়, আহ, অল্প কিছু টাকা পয়সা পাওয়া যায়, এরকম অনেকগুলো ছোটখাটো কোর্স আছে, বাট সেগুলো কিন্তু লাস্টিং না, লং লাস্টিং না, সেগুলো কোনো স্কিল না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর মধ্যে কয়েকটা মেইন স্কিল আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এই যে বিশেষ করে এই যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এরকম ভ্যালু করা আপনাকে মানে ভ্যালু ক্রিয়েট করে আপনার ক্যারিয়ার করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের কিছু কোর্স আপনাকে শিখতে হবে। আপনি যদি প্রথমে এসে ফ্রিল্যান্সিং শুনে আপনি গ্রুপে অ্যাড হয়ে দেখা যাচ্ছে যেখানে টাকা পয়সার কোনো খবর নাই, জাস্ট কাজ শিখাচ্ছে, আপনি হুট করে চলে গেলেন, এভাবে আপনি এইভাবে করতে থাকবেন সারা জীবন, আপনি ইনকাম করতে পারবেন না। তো ইনকামের কথাটা মাথা থেকে ফেলে দিয়ে আপনাকে কাজ শিখতে হবে এবং স্কিলড হইতে হবে। তখন দেখবেন যে আপনি 6 মাস 1 বছর পরে গিয়ে আপনার ইনকামটা এমন ভাবে শুরু হয়েছে, এটা শেষ হচ্ছে না। হ্যাঁ, তো আপনি যদি প্রথমেই 1 টাকা 2 টাকার জন্য যদি ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু আপনি কখনো লং লাস্টিং ইনকামের পথে যেতে পারবেন না। তো যাই হোক, এটা ছিল একটা অ্যাডভাইস। তো এই জন্য একটু মন দিয়ে যদি ফ্রিল্যান্সিং জগতে আসতে চান, ডিমান্ডেবল একটা যদি কাজ শিখতে চান, এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনাকে সময় দিতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে। আর কাজ জমায় রাখতে পারবেন। হ্যাঁ, ডেলি ক্লাসগুলো আপনাকে দেখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। তো এরপরে ইনশাল্লাহ আশা করি যদি সময় দেন, যদি আপনার লক্ষ্য ঠিক থাকে, মিনিমাম 6 মাস সময় দেন, তাহলে দেখবেন যে মোটামুটি ডিজাইনটা আপনি শিখে ফেলতে পারবেন। ডিজাইনের পুরোটা শিখতে হবে না, ডিজাইনের যদি আপনি 60 70 80% যান তখন থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি তো মিটিং আপনাদেরকে বলেছি, মোটামুটি যদি আপনি ডিজাইন করতে পারেন, যদি একটা ডোমেইন কিনে আপনার ওয়েবসাইট, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করতে পারেন, সেখানে অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো। হ্যাঁ, মানে অর্থাৎ আমরা সহায়তা করবো কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন, কিভাবে ডোমেইন হোস্টিং গুলো কিনবেন, তখন থেকে ইনকাম ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। বাট তার আগে আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে কাজ শিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।